তো এটা হচ্ছে লেকচার 4। লেকচার 2-3 একটু শেষের দিকে ঝামেলা হয়েছিল আমার। মাঝপথে আমি রেকর্ড গুলো অফ করতে হয়েছিল। তো এই পর্যন্ত শেষ হয়েছিল, যেটা হচ্ছে প্রেভিসিং এর হাইপোথেসিস এর আগে পর্যন্ত। তো 2 আর 3-এ কি পড়ছি এটা একটু রিক্যাপ করে আসি শর্টলি। আমাদের 2 শুরু হয়েছিল হচ্ছে এখান থেকে, অপরচুনিটি কস্ট থিওরি থেকে। লেকচার 2 এখান থেকে স্টার্ট হয়েছিল, অপরচুনিটি কস্ট থিওরি। তো অপরচুনিটি কস্ট থিওরিতে আমরা দুইটা কান্ট্রি, দুইটা কমোডিটি নিয়ে কাজ করছি। কাজ করে এখানে আমরা একটা অপরচুনিটি কস্ট থিওরিটা প্রমাণ করার জন্য একটা গ্রাফ আঁকছিলাম। এটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রিজ, এটা হচ্ছে ডেভেলপড কান্ট্রিজ। এরপরে এখানে একটা ইনডিফারেন্স কার্ভ আমরা আঁকছিলাম, যেটা হচ্ছে প্রথম ইনডিফারেন্স কার্ভ। এরপরে দেখাইছি যে ট্রেড ওপেন হওয়ার পরে, এক্সপোর্ট ইম্পোর্ট ওপেন হওয়ার পরে তারা তাদের সুবিধা মতো জায়গায় গিয়ে প্রোডাকশনটা করতে পারবে। তো বাংলাদেশ C1 থেকে একটু পিছনে চলে যায়, যেখানে তার রাইস প্রোডাকশনটা বেশি হবে, পিবিতে গিয়ে সে প্রোডাকশন করে। সেম ভাবে ইউএসএ, সে যেহেতু ক্লথে বেশি এক্সপার্ট, সে হচ্ছে C2 থেকে পিইউ তে চলে আসে, এখানে এসে সে প্রোডাকশনটা করে। তো প্রোডাকশন যদিও পিবি তে করতেছে এবং ইউএসএ পিইউ তে করতেছে, আমরা দেখছিলাম যে এক্সপোর্ট ইম্পোর্টের কারণে সে তার কনজাম্পশন পয়েন্টটা নিজের মতো করে চুজ করে নিতে পারে। তো কনজাম্পশন আমরা ধরে নিলাম এই পয়েন্টটাকে সে চুজ করলো, যেখানে আমরা যদি একটা ইনডিফারেন্স কার বাকি, সেটা হচ্ছে আগেরটা থেকে হায়ার স্যাটিসফ্যাকশন দেয় বা আগেরটা থেকে একটু উপরে থাকে। তো এই জন্য আমরা বলতেছি যে ইউএসএ এবং বাংলাদেশ দুইটা কান্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট বা ট্রেডের মাধ্যমে তাদের যে স্যাটিসফ্যাকশন বা ইনডিফারেন্স কার্ভ সেটাকে হায়ার করতে পারতেছে, উপরের দিকে নিতে পারতেছে। তো এটার কনক্লুশন ছিল যে এক্সপোর্ট ইম্পোর্ট বা ট্রেড দুইটা দেশের জন্যই বেনিফিশিয়াল। তো এখানে আমরা দেখছিলাম যে গেইনস ফ্রম ট্রেড অফ বাংলাদেশ আর গেইনস ফ্রম ট্রেড অফ ইউএসএ। এরপরে আসছিল যে লিমিটেশনস অফ অপরচুনিটি কস্ট থিওরি। তো লিমিটেশনস এর মধ্যে একটা লিমিটেশন দেখছিলাম, সেটা হচ্ছে যে টেকনোলজিকে, অপরচুনিটি কস্ট থিওরি টেকনোলজিকে হচ্ছে কনস্ট্যান্ট মনে করে। অপরচুনিটি কস্ট থিওরিকে কনস্ট্যান্ট মনে করে, যে টেকনোলজির কোনো চেঞ্জ আসবে না এরকম মনে করে। তো পরে আমরা দেখলাম যে অপরচুনিটি কস্ট থিওরিতে আসলে টেকনোলজির ইম্প্যাক্টটা কিরকম। তো টেকনোলজি আসলে 5 বছর 10 বছর পরে চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গুডস এর ফেভারে চলে যায় বা ডেভেলপড কান্ট্রি গুলার ফেভারে চলে যায়। ডেভেলপড কান্ট্রি গুলা ডে বাই ডে আরো ভালো করতে থাকে টেকনোলজির কারণে। আর বাংলাদেশে বা ডেভেলপিং কান্ট্রি গুলা হচ্ছে টেকনোলজির কারণে, টেকনোলজির সুবিধাটা যেহেতু ওইভাবে পায় না, তো ওরা হচ্ছে ডে বাই ডে খারাপ করতে থাকে। তো এখান থেকে একটা খুব সুন্দর কোয়েশ্চেন কিন্তু চাইলেই বানানো যায়, সেটা হচ্ছে যে অপরচুনিটি কস্ট থিওরি কি, বা অপরচুনিটি কস্ট থিওরির মাধ্যমে যে ইউএসএ এবং বাংলাদেশের বা দুইটা কান্ট্রির যে বেনিফিট হয় সেটা দেখাও। তাহলে সেক্ষেত্রে আমাদের গ্রাফটা আঁকতে হবে, গ্রাফটা এখানে কিছু থিওরি কথাবার্তা লিখতে হবে। এরপরে পাশাপাশি জুড়ে দিল যে লিমিটেশনস অফ দিস থিওরি। তখন আমাদেরকে কিন্তু এই থিওরিটা, এই যে লিমিটেশনস, এই লিমিটেশনসটা নিয়ে আসতে হবে। আর হচ্ছে প্রেভিসিং এর হাইপোথেসিসও মনে হয় একটা লিমিটেশনস, ওইটাকেও নিয়ে আসতে হবে। আচ্ছা, so এখন শুরু করি প্রেভিসিং এর হাইপোথেসিস। সো এই পর্যন্ত কিন্তু লেকচার 2 and 3 দুইটাই কিন্তু অলরেডি সামারি করে ফেলছি। 2 and 3, 2 and 3 আসলে 20 মিনিট 20 মিনিটের লেকচার। সো এখন হচ্ছে এটা শুরু করি, প্রেভিসিং এর হাইপোথেসিস। তো বলতেছিলাম যে প্রেভিসিং এর হাইপোথেসিসটা কিভাবে আগের জিনিসটার সাথে কানেক্টেড। এখানে আমরা কনক্লুশন করছিলাম, যদি মনে থেকে থাকে, যে টেকনোলজির কারণে আমাদের টার্মস অফ ট্রেড ডেটোরিয়েট করতেছে, মানে আমাদের টার্মস অফ ট্রেডটা কি বলা যায়, ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আমাদের ডেভেলপিং কান্ট্রি গুলো লস করতেছে। তো ডেটোরিয়েশন বা ডেটোরিয়েট কেন হচ্ছে, হুম, এটা নিয়ে প্রেভি সিঙ্গার হাইপোথেসিস ওই কারণগুলা বলছে। প্রেভি সিঙ্গার হাইপোথেসিস হচ্ছে প্রেভিস এবং সিঙ্গার নামের দুজন ব্যক্তি, দুজন আলাদা আলাদা সময়ে ওরা হচ্ছে প্রমাণ করছে বা আলোচনাগুলা নিয়ে আসছে যে একটু আগে যে আমরা বললাম যে ডেভেলপিং কান্ট্রি গুলা ডেটোরিয়েট করতেছে টার্মস অফ ট্রেড, কেন করতেছে।
ওই কারণগুলো তারা এই থিওরির মাধ্যমে এই থিওরিটাতে এক্সপ্লেইন করছে। আচ্ছা, তো প্রশ্ন যদি বুঝে থাকে যে প্রেমিসিং এর হাইপোথিসিস কি এবং এখানে কি আলোচনা করা হয়েছে, এখন তাহলে ভিতরে ঢোকা যায়। প্রেমিসিং এর হাইপোথিসিসটা প্রেমিস এবং সিঙ্গার বানাইছে, তো তোর বলার কিছু নাই। এটার দুইটা পার্ট আছে, এই থিওরিটার দুইটা পার্ট আছে, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে যে খুবই সিম্পল। প্রেমিস এবং সিঙ্গার দুজনে অবজার্ভ করছে, মানে এম্পেরিক্যাল ডাটা নিয়ে তারা অ্যানালিসিস করছে। অ্যানালিসিস করে দেখছে যে ডেভেলপিং কান্ট্রি গুলা টার্মস অফ ট্রেড ডেটোরিয়েট করে। ঠিক আছে, এতটুকুই জাস্ট। অন্যদিকে ডেভেলপড কান্ট্রি গুলার টার্মস অফ ট্রেড ডে বাই ডে ইমপ্রুভ হয়। ঠিক আছে, এটা হচ্ছে প্রেভিস এবং সিঙ্গারের একটা অবজারভেশন। তারা এম্পেরিক্যালি স্টাডি করে দেখছে ডেভেলপিং কান্ট্রি গুলার টার্মস অফ ট্রেড ডে বাই ডে ইয়া হয়, খারাপ করে, আর ডেভেলপড কান্ট্রি গুলার টার্মস অফ ট্রেড ডে বাই ডে ইমপ্রুভ করে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দিস থিওরি। সো এটার কোনো লিমিটেশনস কিছু নাই, এই অংশটার কোনো লিমিটেশনস বা এই অংশটা নিয়ে কোনো কথা বলার কোনো জায়গা নাই, কারণ এটা তো এম্পিরিক্যাল। এর জন্য এখানে একটা ওয়ার্ড লিখে রাখছে, আনডিসপিউটেবল। আনডিসপিউটেবল, যে এটা নিয়ে আর কোনো, এটার কোনো মানে লিমিটেশনস দেখার কোনো জায়গা নেই। সো ফার্স্ট পার্ট অফ দিস থিওরি শেষ। এখন হচ্ছে সেকেন্ড। সেকেন্ড পার্টে ওরা ডেসক্রাইব করছে যে ডেভেলপিং কান্ট্রিগুলো, আমরা যে বলতেছি ডেভেলপিং কান্ট্রিগুলো টার্মস অফ ট্রেড খারাপ করে। সো কেন খারাপ করে, ওই কারণ হিসেবে ওরা দুইটা কারণকে দেখাইছে। এই দুইটা কারণে ডেভেলপিং কান্ট্রি গুলা ডে বাই ডে আরো লস করে। এর মধ্যে একটা কারণ হচ্ছে লো ইনকাম ইলাস্টিসিটি। লো ইনকাম ইলাস্টিসিটি, তো এটার মানে হচ্ছে খুবই সিম্পল। আমরা জানি ইনকাম বাড়লে আমাদের গুডস এর যে কনজাম্পশন বা ডিমান্ড সেটা বাড়া উচিত, তাই না? ইনকাম বাড়লে আমাদের যে গুডস এর ডিমান্ড নর্মালি বাড়া উচিত। আমাদের যদি হাতে এখন টাকা পয়সা যদি বেশি আসে, আমরা বেশি বেশি কনজিউম করব, বেশি বেশি ডিমান্ড করব। কিন্তু বাংলাদেশের যে প্রোডাক্ট, এখানে এক্সাম্পলে যে রাইস বা এগ্রিকালচারাল গুডস যেগুলো আছে, ইনকাম বাড়লেও এগুলোর ডিমান্ড খুব বেশি একটা বাড়ে না। ঠিক আছে, কারণ রাইস তো চাইলেই এক প্লেটের জায়গায় 5 প্লেট খাওয়া সম্ভব। বিষয়টা হচ্ছে মোটামুটি এরকম যে এগ্রিকালচারাল গুডস গুলা আসলে বেশি ডিমান্ড করার জায়গা নাই। এগুলাকে আবার স্টোরও করা যায় না, খুব বেশি একটা নষ্ট হয়ে যায়, দিনের পর দিন স্টোরও করা যায় না। তো এটা হচ্ছে, তাহলে কি বোঝা যাচ্ছে যে ইনকামের সাথে, ইনকাম বাড়লে আমার ডিমান্ডটা খুব বেশি একটা বাড়ে টাড়ে না। এটাকে বলে লো ইনকাম ইলাস্টিসিটি। লো ইনকাম ইলাস্টিসিটি। অন্যদিকে আমরা যদি ডেভেলপড কান্ট্রির যে ইন্ডাস্ট্রিয়াল গুডস গুলো দেখি, ইন্ডাস্ট্রিয়াল গুডস গুলোর কি অবস্থা? ওদের ইনকাম বাড়লে ওদের কিন্তু ডিমান্ড অনেক বাড়ে। ইনকাম বাড়লে কিন্তু আমাদের, আমরা মোবাইলে একটা মোবাইলে 15,000 জায়গায় 1 লাখ টাকা খরচ করি, 1 লাখের জায়গায় 3 লাখ টাকা খরচ করি, এরকম করতে পারি চাইলেই, কিন্তু করার সুযোগ আছে। হুম। তো আবার মোবাইল একটার জায়গায় 3টা 5টা কিনলেও কোনো অসুবিধা নেই, কারণ এটা তো আর আমার কনজিউম করতে হবে, বিষয়টা এরকম না যে আমার পেটে জায়গা দিতে হবে, জায়গা হবে না এরকম বিষয়টা। তো মোবাইল চাইলে 3টা 4টা 5টা 8টা 10টা কেনা সম্ভব, ইউজ করা সম্ভব। তো ওইখানে হচ্ছে কি, ইনকাম বাড়লে আমার ডিমান্ড গুলা বাড়তেছে। তো ওইটাকে বলা হচ্ছে হাই ইলাস্টিসিটি। তার মানে ডেভেলপিং কান্ট্রি গুলার যে গুডস, ওইগুলার ইনকাম ইলাস্টিসিটিটা লো। এখন এই কথাগুলাই এখানে একটু লিখছে যে ইনকাম বাড়লে যদি কোনো একটি প্রোডাক্ট বেশি কেনা হয় তখন সেটাকে বলা হয় ইনকাম ইলাস্টিসিটি। আহ আচ্ছা, ফর এক্সাম্পল ইনকাম বাড়লে রাইস এর ডিমান্ড তেমন একটা বাড়ে না। রাইস বলতে তো আমাদের এগ্রিকালচারাল গুডস, তো এটার ডিমান্ড তেমন একটা বাড়ে না। কিন্তু ইনকাম বাড়লে মোবাইল, এটা হচ্ছে ম্যানুফ্যাকচার গুড বা ইন্ডাস্ট্রিয়াল গুডস, এটার ডিমান্ড অনেক বেড়ে যায়। ঠিক আছে, সো এই একটা কারণে গুডস গুলার আমাদের গুডস গুলার ইনকাম ইলাস্টিসিটি যেহেতু কম, এটার কারণে হচ্ছে আমাদের টার্মস অফ ট্রেড ডেটোরিয়েট করে। আমাদের টার্মস অফ ট্রেড ডেটোরিয়েট করে। এটা একটা সিম্পল একটা গ্রাফের মাধ্যমে দেখানো যায়, স্যার ক্লাসে দেখাইছে, এই খাতার মধ্যে নাই। সো আমি এখানে দেখাই, এখানে দেখাই।
তো আমাদের যে ইনকাম ইলাস্টিসিটি, এটার গ্রাফটা হচ্ছে এরকম। উম, এখানে যদি আমি লিখি ইনকাম আই, আর এখানে হচ্ছে আমার ডিমান্ড, এখানে হচ্ছে আমার ডিমান্ড। সো ইনকাম যদি এখানে থাকে, আচ্ছা এখানে না, ইনকাম পরে যে এখানে ইনকাম যদি এখানে থাকে, সাপোজ এতটুকু থাকে, তখন সাপোজ আমার ডিমান্ড হচ্ছে এটা। হুম, আমার এই পয়েন্ট হচ্ছে আমার ডিমান্ড এই। এখন ইনকাম যেহেতু আমার বাড়ছে, যে ইনকাম এখান থেকে এখানে গেল, তো আমার ডিমান্ড কি হবে? বাড়া উচিত, এখানে চলে আসা উচিত, অনেক বেশি বাড়া উচিত। কিন্তু এত বাড়ে না, এই যে এতটুকু হয় না, এতটুকু না হয়ে এই অল্প বাড়ে। সাপোজ এখানে এই যে এতটুকু অল্প বাড়ে। তো ইনকাম অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু ডিমান্ড অল্প চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো আমার ফার্স্ট পয়েন্ট ছিল এটা, লাস্ট পয়েন্ট হয়ে গেছে এটা। তো আমাদের কার্ভ গুলা এই যে খাড়া, আমাদের কার্ভ গুলা হচ্ছে স্টিপার, ফ্ল্যাটার না। হ্যাঁ, কিন্তু আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল গুডস এর কথা বলি এবং মোবাইলের কথা বলি, সেক্ষেত্রে ওদের যদি ইনকাম এতটুকু থাকে এবং ডিমান্ড যদি ফার্স্টে এতটুকু থাকে, এরপরে ওদের ইনকাম বাড়লে ওদের ডিমান্ড হয়ে যায় এখানে। তো এটা সোজা যদি ডিমান্ড পয়েন্ট দিই, এখানে পয়েন্ট দিতে হবে আমাকে। তো ওদের ডিমান্ড কার্ভ হচ্ছে এই যে এটা, ওদের যে গুডস, ইন্ডাস্ট্রিয়াল গুডস এর ডিমান্ড কার্ভ হচ্ছে এটা। ঠিক আছে, তো এটার নাম লিখতে হবে যে এগ্রিকালচারাল, আর এটার নাম লিখতে হবে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। এই গ্রাফটা এঁকে দিলে মোটামুটি ভালো, কারণ স্যার যে স্যার ক্লাসে এগুলো এটা লেখাইছে। ওকে, তো এটা হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি গেল, যে আমাদের ইনকাম ইলাস্টিসিটিটা কম। আমাদের ইনকাম ইলাস্টিসিটিটা যেহেতু কম, সো আমাদের ইনকাম বাড়লেও, আমাদের বা অন্যান্য যে কোনো মানুষের ইনকাম বাড়লেও আমাদের গুডস গুলা তো তারা বেশি বেশি কিনতেছে না। আমাদের গুডস এর ডিমান্ড আসলে দুনিয়াতে বাড়েই না। আমাদের আমাদের গুডস এর ডিমান্ড যদি ওয়ার্ল্ড ওয়াইজ না বাড়ে, ওয়ার্ল্ড ওয়াইড না বাড়ে, তাহলে তো হচ্ছে আমরা বেশি একটা বেনিফিট পাবো না এখান থেকে। রাইস প্রোডাকশন করে বা এগ্রিকালচার গুডস প্রোডাকশন করে খুব বেশি একটা বেনিফিট আমরা পাবো না। কিন্তু ইউএসএ বা ডেভেলপড কান্ট্রি গুলা, তারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গুডস বানায় যেটার ডিমান্ড ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি। সো তাদের কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ করার সুযোগ আছে। তো এজন্যই ইন্ডাস্ট্রিয়াল গুডস যারা বানায় তারা ডে বাই ডে ইমপ্রুভ করে, আর যারা এগ্রিকালচারাল গুডস বানায় তারা ডে বাই ডে ডেটোরিয়েট করে বা খারাপ করতে থাকে। 2 নাম্বার থিওরি, 2 নাম্বার যে কারণ আমাদের ডেভেলপিং কান্ট্রি গুলা কেন ডেটোরিয়েট করে, টার্মস অফ ট্রেড ডেটোরিয়েট করে কেন, সেটার 2 নাম্বার রিজন হচ্ছে লো প্রাইস ইলাস্টিসিটি। আমাদের প্রাইস ইলাস্টিসিটিটাও লো। এটা সহজে মনে রাখা যায়, আমাদের ইনকাম ইলাস্টিসিটিও লো, আমাদের প্রাইস ইলাস্টিসিটিটাও লো। এই দুইটার কারণেই হচ্ছে আসলে আমাদের টার্মস অফ ট্রেড ডেটোরিয়েট করে। আচ্ছা, তো লো প্রাইস ইলাস্টিসিটি দিয়ে কি বোঝাচ্ছে? এটাও সেম গ্রাফ দিয়ে বোঝা যায়। সাপোজ এই যে একটা গ্রাফ আঁকে এখানে, Sorry, এখানে হবে না, এইখানে রাখি। আচ্ছা, তো প্রাইস ইলাস্টিসিটি, প্রাইসের সাথে এখন আমরা আগে দেখছি ইনকাম ইলাস্টিসিটি, তার মানে ইনকামের সাথে ডিমান্ডের সম্পর্ক। এখন বলতেছে কি প্রাইস ইলাস্টিসিটি, তাহলে প্রাইসের সাথে, এই যে প্রাইসের সাথে ডিমান্ডের সম্পর্ক। তো দেখি প্রাইসের সাথে আমাদের ডিমান্ডের উঠানামাটা কেমন হয়, আর ইন্ডাস্ট্রিয়াল গুডস যেগুলো আছে তাদের উঠানামাটা কেমন হয়। তো আমি ধরে নিলাম প্রাইস আছে বর্তমানে এই পয়েন্টে। হ্যাঁ, ইনিশিয়ালি প্রাইস আছে এই পয়েন্টে। সো প্রাইস যদি এই পয়েন্টে থাকে, আমাদের ডিমান্ড যদি ধরে নিলাম এতটুকু হয়, এখানে যদি আমাদের ডিমান্ড থাকে, আচ্ছা, তো এখন প্রাইস যদি কমে যায়, প্রাইস যদি ফল করে, মানে প্রাইস যদি কমে, আমাদের ডিমান্ড কি হওয়া উচিত? আগের থেকে বাড়া উচিত। প্রাইস কমলো, তো আমরা বেশি এখন ডিমান্ড করব। ডিমান্ড সাপোজ হবে আমার, আচ্ছা আমার ইনিশিয়াল পয়েন্টটা আগে দিয়ে নেই, এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট। এটা হচ্ছে এই যে এইখানে প্রাইস ছিল, আমার ডিমান্ড এখানে। আচ্ছা, এখন প্রাইস কমছে, তো আমার ডিমান্ড বাড়া উচিত, ডিমান্ড বেড়ে এখানে আসা উচিত মোটামুটি। কিন্তু এত বাড়ে না, ডিমান্ড এত বাড়ে না, না বেড়ে অল্প বাড়ে। এগ্রিকালচারাল গুডস তো খুব বেশি একটা ডিমান্ড এটার বাড়বে না প্রাইস কমলেও। প্রাইস কমলেও কি আমরা এক প্লেটের জায়গায় 5 প্লেট খাইতে পারবো? খাইতে পারবো না। এই জন্য এটার ডিমান্ড কার্ভটা, এটাও হচ্ছে কি হয়, এরকম স্টিপার হয়, খুব বেশি একটা খাড়া হয় না।
ঠিক আছে, কিন্তু এটা তাহলে এগ্রিকালচার, এটা হচ্ছে এগ্রিকালচার গুডস। কেন খাড়া হয় সেটা তো বললাম যে প্রাইস কমলেও আমরা আমাদের যে খাবারের যে চাহিদা সেটা তো অনেক বেশি বাড়াইতে পারি না। তা আমাদের গুডস গুলার ডিমান্ড ওই রকম ওয়ার্ল্ড ওয়াইড বাড়ে না, যার কারণে আমরা যতই প্রোডাকশন করি না কেন বা যতই আমরা প্রাইস কমাই না কেন আমাদের বেনিফিট আসে না। অন্যদিকে ডেভেলপড কান্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল গুডস যাদের আছে, তারা হইতেছে তাদের ইনিশিয়াল প্রাইস যদি এটা হয় এবং ডিমান্ড যদি এটা হয়, হ্যাঁ, এরপরে ওরা যদি প্রাইসটাকে এখানে নিয়ে আসে, ওদের প্রাইসটা যদি কমে, সেক্ষেত্রে ওদের ডিমান্ডটা অনেক বেশি করে বাড়ে। ওদের ডিমান্ড সাপোজ এখানে চলে আসে, এই এই পরিমাণ হচ্ছে তাদের ডিমান্ড। তো তাদের ডিমান্ড কার্ভটা কেমন হবে? তাদের ডিমান্ড কার্ভটা হবে এই যে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গুডস। ঠিক আছে, তো ওদের ইন্ডাস্ট্রিয়াল গুডস এর যে ডিমান্ড কার্ভ সেটা কিন্তু ফ্ল্যাট, আমাদেরটা কিন্তু স্টিপ, আমাদেরটা কিন্তু খাড়া। হ্যাঁ, তো এটা আর একটা কারণ যে আমাদের ইলাস্টিসিটিটা, আমাদের যে প্রাইস ইলাস্টিসিটিটা এটা বেশি একটা, মানে প্রাইস ইলাস্টিসিটিটা কম, আমাদের প্রাইস ইলাস্টিসিটিটা কম। এই কারণে আমাদের গুডস গুলা ভালো করতে পারতেছে না, আমাদের কান্ট্রি গুলা বা ডেভেলপিং কান্ট্রি গুলা ভালো করতে পারতেছে না, ওদের টার্মস অফ ট্রেড ডেটোরিয়েট করতেছে। হ্যাঁ, তো এই হচ্ছে দুইটা কারণ। তো লো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বললাম, এখানে এই কথাগুলো একটু বলা আছে, আমি আর পড়লাম না। তো এখানে আবার স্টার দিয়ে আগের কথাগুলাই বলছে যে ফার্স্ট পার্ট অফ দিস থিওরি ইজ আনডিসপিউটেবল, মানে এটা নিয়ে আর কোনো কথা বলার জায়গা না, এটা স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে, স্ট্যাটিস্টিক্যালি এভিডেন্ট, মানে স্ট্যাটিস্টিক্যালি এটা প্রমাণিত। আর সেকেন্ড পার্ট অফ দি থিওরি, এটাতে বলা হয়েছে যে কেন আমাদের কান্ট্রিগুলা টার্মস অফ ট্রেড ডেটোরিয়েট করে। সো এটার উত্তর তো আমরা বললাম যে দুইটা আনসার। আচ্ছা, কিন্তু এই সেকেন্ড পার্টের একটু লিমিটেশনস আছে, সেকেন্ড পার্টের অফ দিস থিওরির কিছু লিমিটেশনস আছে। সেকেন্ড পার্টে ওরা দুইটা কারণ দেখাইছে। সো দুইটা কারণ ছাড়া আরো অন্যান্য কারণ আছে যেগুলোকে তারা এখানে অ্যাড্রেস করেনি। এটার কারণেই বলা হচ্ছে সেকেন্ড পার্টের কিছু লিমিটেশনস আছে। এই যে এখানে বললো যে সেকেন্ড পার্টে কারণ হিসেবে তারা দুটো ভেরিয়েবল আলোচনা করেছে, বাট আরো কিছু রিজন আছে যেগুলো নিয়ে তারা আলোচনা করেনি। সো এটা একটা লিমিটেশনস। সো কোন জিনিসগুলোকে নিয়ে আলোচনা করেনি একটু পরে আমরা দেখবো। সেকেন্ড পার্টে শুধু তারা ডিমান্ড নিয়ে কথা বলেছে, তাই না? সাপ্লাই নিয়ে কোনো কথা বলেনি। আমরা দেখলাম যে ইনকামের সাথে ডিমান্ডের সম্পর্ক, প্রাইসের সাথে ডিমান্ডের সম্পর্ক দেখানো হয়েছে, কিন্তু সাপ্লাই নিয়ে কোনো কথাবার্তা স্টিল বলেনি। সো এখন সাপ্লাই সাইডটা আসবে। তো এখন আমরা কি পড়বো? এখন আমাদের টপিকটা হবে এই যে প্রেভিসিং এর হাইপোথিসিস এর যে সেকেন্ড পার্ট, সেটার একটা লিমিটেশনস বা সেটার লিমিটেশনস গুলা। ঠিক আছে, ওইটার লিমিটেশনস গুলো। তাহলে এটার এই প্রশ্নটাকে আমরা অন্যভাবে বলতে পারি, সেটা হচ্ছে যে টার্মস অফ ট্রেড কেন ডেটোরিয়েট করে, টার্মস অফ ট্রেড কেন ডেটোরিয়েট করে ডেভেলপিং কান্ট্রিজ। টার্মস অফ ট্রেড ডেটোরিয়েট করে এই দুইটা কারণে, এখানে দুইটা কারণ পড়ছি। এখন আমরা আরেকটা কারণ পড়বো সাপ্লাই সাইডের, সেটা হচ্ছে থার্ড রিজন, যে কেন ফার্মস অফ কেন ডেভেলপিং কান্ট্রি টার্মস অফ ট্রেড ডেটোরিয়েট করে। সেম, আবার এই জিনিসটা আবার কি, এটা কিন্তু প্রেভিসিং এর হাইপোথিসিস এর লিমিটেশনস। তো একই সাথে এই জিনিসটা এখন যেটা পড়বো এটা হচ্ছে প্রেভিসিং এর হাইপোথিসিস এর লিমিটেশনস, আবার পাশাপাশি হচ্ছে টার্মস অফ ট্রেড কেন ডেটোরিয়েট করে তার অন্য আরেকটা রিজন। এটাকে আবার স্যার আরেক নামে বলছে যে লিমিটেশনস অফ অপরচুনিটি কস্ট থিওরি। অপরচুনিটি কস্ট থিওরি লিমিটেশন হচ্ছে প্রেভিসিং এর হাইপোথিসিস, আর প্রেভিসিং এর হাইপোথিসিস এর লিমিটেশনস হচ্ছে এটা। তার মানে মেন থিওরি হচ্ছে আমাদের অপরচুনিটি কস্ট থিওরি, তার লিমিটেশনস আলোচনা করতেছিলাম প্রেভিসিং এর হাইপোথিসিস, প্রেভিসিং এর হাইপোথিসিস এর লিমিটেশনস হচ্ছে এখন যেটা পড়বো সেটা। ওকে, সো দেখি এখানে কি লিখছে। শুরু করছে এগ্রিকালচারাল সাবসিডি পলিসি অফ ডেভেলপড কান্ট্রিজ দিয়ে। হ্যাঁ, ডেভেলপড কান্ট্রি, উন্নত কান্ট্রি গুলাতে
উন্নত কান্ট্রি গুলাতে এগ্রিকালচারাল সাবসিডি দিয়ে দেয়, এগ্রিকালচারাল গুডস এর উপর সাবসিডি দেয়। সো এটার ফলে কি হয়? এটার ফলে কিন্তু আমাদের কান্ট্রি গুলা লস হয়, আমাদের কান্ট্রি গুলোর লস হয়। কিভাবে? নর্মালি চিন্তা করলে বোঝা যায়। এটা হচ্ছে যে ডেভেলপড কান্ট্রি গুলোতে ওই রকম এগ্রিকালচারাল গুডস প্রোডাকশন হয় না। তো ইউএস গভর্নমেন্ট বা ইউরোপিয়ান গভর্নমেন্টরা যেটা করে, ওরা ওদের এগ্রিকালচার মানে ফার্মারদেরকে সাবসিডি দেয়, যে তোমরা হচ্ছে কি করো, প্রোডাকশন করো, এগ্রিকালচারাল গুডস প্রোডাকশন করো। তো এর ফলে যেটা হয়, ওরা বাহির থেকে ইম্পোর্ট করে না, ওদের বাহির থেকে ইম্পোর্টটা কমে যায় বা কমানোর চেষ্টা করে গভর্নমেন্ট। ওই যে ফার্মারদেরকে সাবসিডি দেয়, সো ফার্মার কি করে, ফার্মাররা ইনএফিশিয়েন্ট ফার্মার যারা আছে তারাও এখানে প্রোডাকশনে চলে আসে, তারা এগ্রিকালচার গুডস প্রডিউস করে। হুম। তো এর ফলে যেটা হয়, তারা কিন্তু বাহির থেকে ইম্পোর্ট করে না। তো তারা যেহেতু বাহির থেকে ইম্পোর্ট করে না, তার মানে কি আমাদের এক্সপোর্ট হবে? তারা যদি ইম্পোর্ট না করে, আমাদের তো এক্সপোর্ট হবে না। আমরা যারা ডেভেলপিং কান্ট্রি আছে, আমরা যারা বেশি এগ্রিকালচার গুডস প্রোডাকশন করি, আমাদের এক্সপোর্টও কিন্তু হ্যাম্পার্ড হয়। এর ফলে আমাদের কিন্তু লস হয়, আমাদের টার্মস অফ ট্রেড ডেটেরিয়েট করে। আচ্ছা, সো এই কথাগুলো এখন একটু সুন্দর করে লিখছে যে এই থিওরি এর সেকেন্ড পার্টে কেন, এর উত্তর হিসেবে তারা এগ্রিকালচারাল সাবসিডি এই পয়েন্টটা ইগনোর করে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ডিমান্ড সাইডের ইনকমপ্লিটনেস। এটা হচ্ছে ডিমান্ড সাইডের ইনকমপ্লিটনেস, যে এগ্রিকালচারাল সাবসিডিটাকে তারা মিস করে গেছে, এগ্রিকালচারাল সাবসিডি নিয়ে তারা কোনো কথা বলেনি। সো বাস্তবে দেখা যায় যে ডেভেলপড কান্ট্রি গুলো এগ্রিকালচারাল গুডস এর উপর সাবসিডি দেয়, যেটা বললাম যে ডেভেলপড কান্ট্রি গুলো এগ্রিকালচারাল গুডস এর উপর সাবসিডি দেয়, ফার্মারদেরকে কিছু ভর্তুকি দিয়ে দেয়। এর ফলে দেখা যায় ডেভেলপিং কান্ট্রিজ এর এগ্রিকালচারাল গুডস এর এক্সপোর্ট কমে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু ওই দেশের গভর্নমেন্ট, ওই দেশের ফার্মাররা হচ্ছে কি পাচ্ছে, সাবসিডি পাচ্ছে। তো তারা হইতেছে প্রোডাকশনে আসে, ইনএফিশিয়েন্ট যারা আছে, যারা প্রডিউস করতে পারে না, ওই ফার্মার গুলাও হচ্ছে প্রোডাকশনে চলে আসে। এর ফলে যেটা হয়, ওদের দেশেই কিন্তু কিছু এগ্রিকালচারাল গুডস প্রোডাকশন হয়। সো এটা কিন্তু আমাদের এক্সপোর্টকে কমায় দেয়, আমাদের এক্সপোর্টকে কমায় দেয়। এজ এ রেজাল্ট ডেভেলপিং কান্ট্রিজ এর এক্সপোর্ট গ্রোথ কমে যায়। ওকে, সো কনসিকুয়েন্টলি ডেভেলপড কান্ট্রিজ উইল বিকাম রিচার অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ গুলা মার্জিনালাইজড হয়ে যায়। সো যেহেতু আমাদের এক্সপোর্ট কমে যাচ্ছে, সো আমাদের কান্ট্রি গুলা আরো মার্জিনালাইজড হয়, মানে খারাপ করে। আর ওরা, ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে, ওদের এক্সপোর্ট গ্রোথ তো বাড়ে না, মানে ওদের এক্সপোর্ট গ্রোথ তো ঠিকঠাকই থাকে, ওরা তো এগ্রিকালচারাল গুডস বানায়। সো ওদের তো আহ, কোনো সমস্যা হয় না। তাহলে ওদের এক্সপোর্ট ডে বাই ডে বাড়তেছে, আর আমাদের এক্সপোর্ট কমে যাচ্ছে ওদের সাবসিডি গুলার কারণে। তাহলে আমাদের এক্সপোর্ট কেন কমতেছে, বা আমাদের প্রোডাক্টের ডিমান্ড কেন কমতেছে? এই পর্যন্ত তিনটা কারণ পাইলাম। একটা হচ্ছে আমাদের ইনকাম ইলাস্টিসিটি লো, আর একটা হচ্ছে আমাদের প্রাইস ইলাস্টিসিটি লো, আর একটা হচ্ছে ডেভেলপড কান্ট্রি গুলাতে যে সাবসিডি দেওয়া হয়, এগ্রিকালচারাল সাবসিডি, এটার কারণে। এই তিনটা কারণে আমাদের টার্মস অফ ট্রেড ডেটোরিয়েট করতেছে। তো এখানে একটা এক্সাম্পল দিছে, এক্সাম্পল গুলা দেখে নিলেই হবে। আচ্ছা, সো এখন প্রশ্ন আসতে পারে যে ইউএস এর গভর্নমেন্ট এগ্রিকালচারাল সাবসিডি কেন দেয়? ওরা তো বাহির থেকে চাইলে কম দামে কিনতে পারে, তাও কেন ওরা এগ্রিকালচারাল সাবসিডি দিচ্ছে? ঠিক আছে, মানে ইউএস এর গভর্নমেন্ট তার ফার্মারদেরকে নিজের পকেট থেকে টাকা দিচ্ছে, দিয়ে বলতেছে যে তোমরা কি করো, গুডস প্রোডাকশন করো। হুম। ওরা যদি বাহির থেকে কিনতো, সেক্ষেত্রে কিন্তু ওরা কম দামে কিনতে পারতো। কিন্তু ওরা বাহির থেকে কিনবে না, ইম্পোর্ট করবে না, আর নিজের দেশেই বানাবে। কারণ কি? এটার কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে, ফার্স্ট রিজন, যে ইউএস এর ফার্মাররা যে তাদের এগ্রিকালচার প্রোডাকশনের যে ট্র্যাডিশন, তাদের যে একটা ট্র্যাডিশন আছে, সেটা যেন তারা ডে বাই ডে ধরে রাখতে পারে, প্রোটেক্ট করতে পারে। তাদের যে ঐতিহ্য, সেটা তারা ধরে রাখতে পারে। এটা একটা কারণ। দুই নম্বরটা হচ্ছে যে ইউএসএ চায় না রাইসের মতো এমন বেসিক নেসেসিটির জন্য তারা থাইল্যান্ড অথবা ডেভেলপিং কান্ট্রিগুলোর উপর নির্ভরশীল হোক। ঠিক আছে, মানে সে তো নিজেকে অনেক ইম্পর্টেন্ট লোক মনে করে, বা ডেভেলপড কান্ট্রি গুলা নিজেদেরকে অনেক পাওয়ারফুল মনে করে। তো ওরা ছোটখাটো বিষয়ের জন্য অন্য একটা কান্ট্রির উপর ডিপেন্ডেন্ট হবে, এটা ওরা চায় না। ওই সাবসিডিটা দিয়ে ওরা ওদের ট্র্যাডিশনকে ধরে রাখতে চায়।
তো দুইটা কারণ, একটা হচ্ছে ওদের যে ট্র্যাডিশন সেটাকে ধরে রাখতে চায়, আর সেকেন্ড রিজনটা হচ্ছে যে ছোটখাটো দেশের উপর ওরা ডিপেন্ডেন্ট হইতে চায় না। এই দুইটা কারণে ওরা সাবসিডি দিয়ে হলেও এগ্রিকালচার যে সেক্টরটা আছে সেটাকে ধরে রাখার ট্রাই করতেছে। এরপরে আসবো তাহলে সাপ্লাই সাইড কনস্ট্রেন্ট নিয়ে। সাপ্লাই সাইড যে কি সমস্যা দেখি, আহ এখানে মেইনলি আলোচনাটা হবে আমাদের ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে সেগুলোতে সাপ্লাই সাইডে একটু সমস্যা আছে। হুম, আমাদের প্রাইসের সাথে সাপ্লাই ওই রকম বাড়ে না। তার মানে সাপ্লাই ইলাস্টিসিটিটাও লো, আমাদের সবকিছুই লো আসলে। আমাদের ইনকাম ইলাস্টিসিটি লো, আমাদের প্রাইস ইলাস্টিসিটি লো। এখন আমরা দেখবো সাপ্লাই ইলাস্টিসিটি যেটা আছে সেটাও low। মানে প্রাইস বাড়লে তো সাপ্লাই বাড়া উচিত, কিন্তু তো আমরা জানি প্রাইস বাড়লে সাপ্লাই বাড়া উচিত। কিন্তু আমাদের দেশের যে এগ্রিকালচার গুডস গুলো আছে, প্রাইস যদি সাপোজ ধানের দাম যদি এক 1,000 থেকে 5,000 হয়ে যায়, সেক্ষেত্রে কি আমরা অনেক বেশি ধান প্রডিউস বাড়াইতে পারবো? ধান প্রোডাকশন, রাইস প্রোডাকশন কি বাড়াইতে পারবো? রাইস প্রোডাকশন করতে কি লাগে? জমি লাগে। ল্যান্ড কি আমরা নতুন নতুন করে আবিষ্কার করতে পারবো? পারবো না। সো এগ্রিকালচার গুডস এর এই সমস্যাগুলোর কারণে প্রাইস অনেক বাড়লেও, ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইস সাপোজ অনেক বাড়ছে, সো এটা থেকে বেনিফিট নেওয়ার আমাদের সুযোগ নেই, কারণ আমরা তো ল্যান্ড প্রোডাকশন মানে ল্যান্ড বাড়াইতে পারবো। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল গুডস যেগুলো আছে সেগুলোর প্রাইস যদি বাড়ে, সেক্ষেত্রে কিন্তু ওরা চাইলে কি করতে পারবে? ওদের প্রোডাকশন বাড়াইতে পারে। তো এগেইন আমাদের সাপ্লাই ইলাস্টিসিটিটা লো, আর ওদের সাপ্লাই ইলাস্টিসিটিটা হাই। ওইটা একটা কার্ভের মাধ্যমে দেখা যায়। সাপোজ কোথায় আঁকবো কার্ভটা? এই যে এখানে একই। তো আমাদের সাপোজ প্রাইস হচ্ছে এখানে ইনিশিয়াল প্রাইস, তো সাপ্লাই ধরলাম এখানে আছে, এতটুকু সাপ্লাই করি এই প্রাইসে, এতটুকু সাপ্লাই করি। এই পয়েন্টটা হচ্ছে আমাদের। তো এটা হচ্ছে প্রাইস, এটা পি, এটা পি ভাই, এটা কি লিখছে লাগেন, এটা পি, আর এটা হচ্ছে আমার সাপ্লাই অ্যামাউন্ট। ওকে, সো এতটুকু হচ্ছে আমার এই প্রাইসে এতটুকু আমি সাপ্লাই করি। তো এখন সাপোজ প্রাইস বাড়লো, প্রাইস সাপোজ এখানে হইলো মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইস বাড়লো। তো এগ্রিকালচারাল যে গুডস আছে তার যে সাপ্লাই খুব বেশি একটা বাড়বে না। এই যে এখানে আসবে সাপোজ প্রাইস কতটুকু বাড়ছে, কিন্তু সাপ্লাই একটু বাড়ছে, কারণ আমাদের তো ল্যান্ড লিমিটেড। সো আমাদের পয়েন্ট হবে এটা। এটা যদি পয়েন্ট হয়, তো আমাদের লাইনটা হচ্ছে সাপ্লাই যে কার্ভটা, সাপ্লাই কার্ভটা হচ্ছে মোটামুটি এটা। এটা হচ্ছে এগ্রিকালচারাল গুডস এর সাপ্লাই কার্ভ। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল গুডসে যদি যাই, সেক্ষেত্রে ওদের ইনিশিয়াল পয়েন্ট যদি আমরা এটাই রাখি, ইনিশিয়াল পয়েন্ট এটাই, এখন যদি প্রাইস বাড়ে ওদের প্রোডাকশনটা ওরা অনেক বাড়াই দিতে পারে। ওদের প্রোডাকশন সাপোজ এখানে চলে আসে, তো এখানে আসলে ওদের পয়েন্ট হবে এটা। তাহলে ওদের কার্ভটা হচ্ছে এই যে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গুডস এর সাপ্লাই কার্ভ। ঠিক আছে? তো আমাদের সবকিছুই স্টিপার, আমাদের সবকিছু একদম খাড়া। আর ইন্ডাস্ট্রিয়াল বা ডেভেলপিং কান্ট্রি যারা যেটা আছে তাদের সবকিছুই হচ্ছে কি ফ্ল্যাটের। ওকে, এই তিনটা কারণে বা চারটা কারণে, চারটা কারণ এই পর্যন্ত চারটা কারণ পড়লাম। একটা হচ্ছে আমাদের প্রাইস ইলাস্টিসিটি লো, একটা হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি লো, 3 নম্বরে পড়লাম এগ্রিকালচারাল সাবসিডি গুলো আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে, আর এখন পড়তেছি যে আমাদের সাপ্লাই ইলাস্টিসিটি এটাও লো। এই চারটা কারণে হচ্ছে আমাদের যে টার্মস অফ ট্রেড সেটা ডেটোরিয়েট করতেছে। কোয়েশ্চেনটা বারবার বলতেছি যাতে জিনিসটা মাথায় ঢোকে। টার্মস অফ ট্রেড কেন ডেটোরিয়েট করে, এটার আনসার করলাম আমরা চারটা। ওকে, তো সাপ্লাই সাইড কনস্ট্রেন্ট এই কথাগুলো এখানে বলছে। এখন আহ, আমাদের যে সাপ্লাই বাড়ে না, আমাদের সাপ্লাই তো অল্প বাড়ে, তাই তো? এটা কেন? মানে আহ, অল্প একটু বাড়ে কেন? আমি বলছি ল্যান্ডের লিমিটেশনস, এটা তো বললাম। পাশাপাশি আমাদের আরো কিছু সমস্যা আছে, আমাদের ইনস্টিটিউশনাল কিছু রিজিডিটিস আছে।
এই ইনস্টিটিউশনাল রিজিডিটির কারণে আমাদের সাপ্লাই বাড়ে না। ঠিক আছে, একটা হচ্ছে যে ল্যান্ডের লিমিটেশনস এর কারণে আমাদের সাপ্লাই বাড়ে না, এটা একটা কথা। আর সেকেন্ড কারণটা হচ্ছে ইনস্টিটিউশনাল রিজিডিটিস এর কারণে আমাদের সাপ্লাইটা তেমন একটা বাড়ে না প্রাইস বাড়ার সাথে সাথে। সো এখন ইনস্টিটিউশনাল রিজিডিটিস কি এবং এটার কিছু এক্সাম্পল সেটা দেখতে হবে। তো হোপিং রিলেট করতে পারতেছি সবাই। আহ কোথায় আছি না আছি। প্রথমে আমরা পড়ছি যে অপরচুনিটি কস্টের থিওরি, অপরচুনিটি কস্ট থিওরি, তার লিমিটেশনস পড়লাম। তার লিমিটেশনস এর মধ্যে একটা আসছে প্রেভিসিং এর হাইপোথেসিস। প্রেভিসিং এর হাইপোথেসিসে দুইটা পার্ট দেখলাম। একটা পার্টে হচ্ছে ওরা বলছে যে কেন ফার্ম টার্মস অফ ট্রেড ডেটোরিয়েট করতেছে, আর একটা পার্টে ওরা বলছে যে কেন ডেটোরিয়েট করতেছে, কেন। তার কেনর আনসার হিসেবে ওরা দুইটা দুইটা রিজন বলছে। এরপর আমরা আসছি যে প্রেভিসিং এর লিমিটেশনস নিয়ে, যে ওরা তো দুইটা কারণ বলছে, আরো দুইটা কারণ আছে যেগুলোকে প্রেভিসিং এর এক্সপ্লেন করে নাই। এই দুইটা কারণ এখন দেখলাম, একটা হচ্ছে এই এগ্রিকালচারাল সাবসিডি, আর একটা হচ্ছে এই সাপ্লাই সাইডের যে ইনইলাস্টি মানে লো ইলাস্টিসিটি। কারণ সাপ্লাই সাইডে ইলাস্টিসিটিটা কম কেন, এটার প্রশ্ন হিসেবে, এটার আনসার হিসেবে আমরা পড়বো এখন ইনস্টিটিউশনাল রিজিডিটিস। এই ইনস্টিটিউশনাল কিছু সমস্যার কারণে, ইনস্টিটিউশনাল কিছু কঠোরতার কারণে আমাদের সাপ্লাই সাইডটা ফিক্সড, আমাদের সাপ্লাই সাইডটা বেশি একটা বাড়ে না প্রাইস বাড়ার সাথে সাথে। তো এখন দেখবো যে ইনস্টিটিউশনাল রিজিডিটিস কি এবং এটার এক্সাম্পল গুলা কি। Okay, তাহলে আগে তো ইনস্টিটিউশনাল যে লেকচার 4-এ চলে আসছি। ইনস্টিটিউশনাল রিজিডিটিস মানে কি? ইনস্টিটিউশনাল রিজিডিটিস রেফার্স to less of dynamism, flexibility with regards to different aspect of economic system। বলতেছে ইনস্টিটিউশনাল রিজিডিটি, রিজিডিটি শব্দটার মানে কি, মানে হচ্ছে কঠোর, ফ্লেক্সিবল না, এরকম কিছু। ঠিক আছে, সো এটার ডেফিনেশনটা লিখতে, ইনস্টিটিউশনাল রিজিডিটি রেফার্স টু লেস অফ ডাইনামিজম, মানে ডাইনামিজমটা কমে যাওয়া, মানে বা ফ্লেক্সিবিলিটিটা কমে যাওয়া। কিসের ফ্লেক্সিবিলিটি কমে যাওয়া? উইথ রিগার্ড ডিফারেন্ট আসপেক্টস অফ ইকোনমিক সিস্টেম। ইকোনমিক সিস্টেমের যে বিভিন্ন আসপেক্ট আছে, ইকোনমিক সিস্টেমের যে বিভিন্ন আসপেক্ট আছে, সেটা হইতে পারে একটা আমাদের সাপ্লাই সাইড। তো সাপ্লাই সাইডটা ফ্লেক্সিবিলিটি যখন কমে যায়, সেটাকে আসলে রিজিডিটি বলে। ঠিক আছে, আচ্ছা, সো ইনস্টিটিউশনাল রিজিডিটি ডেফিনেশন এটা। এখন দেখি এক্সাম্পলস অফ ইনস্টিটিউশনাল রিজিডিটি। সেখানে একটু কথাবার্তা লিখছে, এগুলো একটু পড়ে ফেলা যায়। ইনস্টিটিউশনাল রিজিডিটি হচ্ছে ডেভেলপমেন্টের পথে একটা অন্তরায়, ডেভেলপমেন্টের পথে একটা অন্তরায়, যে আমার কান্ট্রিটা ভালো করবে কিন্তু ইনস্টিটিউশনাল রিজিডিটির কারণে আমার কান্ট্রিটা ভালো করতে পারবে না। ইনস্টিটিউশনাল রিজিডিটি থাকলে এটা দেশের জন্য একটা অন্তরায়। ওয়ান অফ দি এক্সাম্পল অফ ইনস্টিটিউশনাল রিজিডিটি ইজ ইলিটারেসি। হ্যাঁ, ইলিটারেসি। তো ইলিটারেসি কিন্তু সবকিছুর জন্যই অন্তরায়। তো এটা আসলে একটা ইনস্টিটিউশনাল রিজিডিটির এক্সাম্পল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সাপ্লাইকে বাড়ায় না, সাপ্লাইকে বাড়তে, সাপ্লাইকে কমায় রাখে, সাপ্লাইকে বাড়তে দেয় না। কিভাবে? যখন কেউ ইলিটারেট হয় তখন তার ডাইনামিজম ওর স্মার্টনেস কমে যায়। যে ব্যক্তি ইলিটারেট, সে তার ভিতরে কিন্তু স্মার্টনেস কম থাকবে, তার ভিতরে ডাইনামিজমটা কমে যাবে, সে ফ্লেক্সিবল হবে না, সে যেটা মনে করবে সেটাই করতে চাবে। হ্যাঁ, ও ও হইতেছে এতদিন ধরে যেটা করে আসছে সেটাই করতে চাবে। যারা ইলিটারেট তারা কিন্তু এত ভ্যারাইটিস তাদের মধ্যে নাই, তাদের চিন্তা ভাবনাতে এত ভ্যারাইটিস কিছু নাই, সো তাদের ডাইনামিজমটা কম। হি বিকামস লেস ফ্লেক্সিবল, সে ফ্লেক্সিবল কম, লেস ফ্লেক্সিবল হয়ে যায় অথবা রিজিড হয়ে যায়। টু অ্যাডপ্ট সামথিং নিউ, নতুন যেটা, নতুন যে কোনো কিছু বা ভালো যে কোনো কিছু সে এত সহজে অ্যাডপ্ট করতে পারে না, বিকজ অফ ইলিটারেসি, which is a constraint, এটা একটা constraint. That means when you feel like doing something and you cannot do it, that is institutional rigidity. So institutional rigidity মানে হচ্ছে যে তুমি একটা জিনিস করতে চাচ্ছ কিন্তু করতে পারতেছো না, এটাকে বলে institutional rigidity. So এখানে institutional rigidity ছোট একটা এক্সাম্পল দিল যে
ইলিটারেসিটার কারণে ইলিটারেসিটার কারণে আহ, আমাদের ডাইনামিজমটা কমে যায়, ফ্লেক্সিবিলিটিটা কমে যায়, নতুন কিছু অ্যাডাপ্ট করতে পারে না। সো এটা হচ্ছে একটা ইনস্টিটিউশনাল রিজিডিটি। এরকম আরো কিছু এক্সাম্পল আমাদেরকে দেখতে হবে। প্রথমটা তো লিটারেসি গেল, এটা এক্সামে আসতে পারে, ইনস্টিটিউশনাল রিজিডিটির কিছু এক্সাম্পল বলো। সেক্ষেত্রে এখানে মোটামুটি 5 6 7টা মতো আছে, এই 6 7টা এক্সপ্লেন করতে হবে। ছয়টা, হ্যাঁ 6টা। এর মধ্যে একটা আমরা অলরেডি দেখলাম, যে ইলিটারেসির কারণে আমাদের আমাদের মানুষের মধ্যে যে ফ্লেক্সিবিলিটি সেটা কিন্তু কমে যায়। আচ্ছা, তো আমরা এখানে ফোকাস করবো যে আমাদের ফ্লেক্সিবিলিটিটা বাড়তেছে নাকি কমতেছে। এরকম ফিক্সড নিয়ম কানুনের মধ্যে যদি থাকি তাহলে আমরা বলবো রিজিড, আর যদি দেখি যে ফিক্সড নিয়ম কানুনের বাইরে গিয়ে যে আমরা কিছু করতে পারতেছি সেটাকে বলবো আমরা ইনস্টিটিউশনাল রিজিডিটি নাই এখানে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে মিসপ্লেসড সিস্টেম। মিসপ্লেসড সিস্টেমটা মানে কি? এটা একটা এক্সাম্পল দিছে যে এগ্রিকালচারাল অফিসার যারা আছেন, হ্যাঁ, এগ্রিকালচার নিয়ে যারা পড়াশোনা করে, তারা হইতেছে আসলে কি করবে, তাদেরকে পড়াশোনা করানো হয় বা তারা অফিসার হয়, তাদের উদ্দেশ্য হচ্ছে যে ইলিটারেট যে ফার্মার আছে তাদেরকে হেল্প করা, তাদেরকে সাজেশন দেওয়া। ঠিক আছে, প্রোডাকশন রিলেটেড তাদেরকে সাজেশন দেওয়া। কিন্তু যেটা হয়, এইসব অফিসারদের একাডেমিক নলেজ আছে, বাট দে আর সো আরবানাইজড। তারা শহরে এতদিন এত বেশি থাকছে, বা আহ, ওই যে গ্রামে ট্রামে যায় নাই, বা একদম তাদের যে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সটা কম তাদের। এই যে দে মে নট হ্যাভ মাচ নলেজ অ্যাবাউট দ্য রুরাল এনভায়রনমেন্ট। তারা শহরে পড়াশোনা করছে, একাডেমিক নলেজ যদিও তাদের আছে, কিন্তু রুরাল এনভায়রনমেন্টের সাথে তো তাদের কাজ করা হয় না। সয়েল মানে মাটি নিয়ে তো তাদের কাজ করা হয় না, কালচার নিয়ে তাদের কাজ করা হয় না, তাদের এক্সপেরিয়েন্স কিন্তু নাই। তো যার কারণে এই সিস্টেমটার মধ্যেও একটি মিসপ্লেসমেন্ট কাজ করেছে। তো যেহেতু তার ওই রকম এক্সপেরিয়েন্স নাই, সে কি করতে পারবে না, ওই ফার্মারদেরকে ওইভাবে হেল্পটা সে করতে পারবে না, সে অনেক কিছুই বুঝবেন। পড়ালেখা করছে ঠিক আছে, একাডেমিক নলেজ ভালো আছে, কিন্তু রিয়েল লাইফ কিন্তু তার এক্সপেরিয়েন্স নাই। এই সমস্যাটাকে বলা হয় মিসপ্লেসড সিস্টেম। মিসপ্লেসড সিস্টেম, এই সিস্টেমটা ভালো না। সিস্টেমটা যদি এমন হইতো যে একাডেমিক নলেজও দিবে, পাশাপাশি তাদেরকে হচ্ছে ডিরেক্ট এক্সপেরিয়েন্সও দিবে, তাদেরকে রুরাল এনভায়রনমেন্টে নিয়ে গিয়ে একদম হাতে কলমে কাজ শেখাবে, ধরাবে, সেক্ষেত্রে আমরা ওইটাকে ভালো সিস্টেম বলবো। কিন্তু যেহেতু এটা করে না, এই জন্য এটাকে বলা হচ্ছে মিসপ্লেসড সিস্টেম। তো এটাও একটা ইনস্টিটিউশনাল রিজিডিটি। এটার কারণে কিন্তু আমাদের সাপ্লাই সাইড কমে যাবে। হ্যাঁ, আমাদের সাপ্লাইটা এরকম ভালোভাবে আসবে না, আমাদের প্রোডাকশন ভালো হবে না। 3 নম্বর হচ্ছে ব্যুরোক্রেটিক কালচার। ব্যুরোক্রেটিক কালচার মানে হচ্ছে যে আহ, আমাদের যে অফিস আদালতের যে সমস্যাগুলা, এগুলা ব্যুরোক্রেটিক কালচার। ডেভেলপিং কান্ট্রিজ গুলো ডেভেলপমেন্টের পথে অন্যতম বাধা হচ্ছে তাদের ব্যুরোক্রেটিক কালচার, হুইচ ইজ অলসো রেসপন্সিবল ফর ইনস্টিটিউশনাল রিজিডিটি। এটা একটা এক্সাম্পল স্যার বলছিল যে অমর্ত্য সেন নাকি কোন দেশকে, ইন্ডিয়াকে খুব সম্ভবত, ইন্ডিয়াকে না বাংলাদেশকেই বলছিল যে সাজেশন দেওয়ার জন্য আসছিল, বা অমর্ত্য সেনকে আনা হয়েছিল সাজেশন দেওয়ার জন্য। তো অমর্ত্য সেন বলছিল যে হ্যাঁ, ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট, 3বার ট্রান্সপোর্ট বলছিল। সো আমাদের দেশের মানুষেরা মনে করছে যে আচ্ছা, 3বার বলছে যেহেতু তার মানে ট্রান্সপোর্টে ইনভেস্টমেন্ট বাড়াইতে হবে। সো ওরা কি করছে, 3বারের জন্য 10%, 10%, 10%, যেহেতু 3বার বলছে, তো 10 10 10 30% হচ্ছে ট্রান্সপোর্টে ইনভেস্টমেন্ট বাড়াইছে। কিন্তু পরে অমর্ত্য সেন বলছে যে না, আমি আসলে 30% বোঝাই নাই, এটা আমি 300% বোঝাইছি। ঠিক আছে, সো এটা দিয়ে আসলে কি বোঝানো ট্রাই করলো, আহ, যে অমর্ত্য সেন বলছে 3বার ট্রান্সপোর্ট, আর আমাদের কান্ট্রি হচ্ছে 30% ইনভেস্টমেন্ট বাড়াইছে, কিন্তু অমর্ত্য সেন আসলে 300 মিন করছিল, 300% মিন করছিল। এর মানে হচ্ছে যে আমাদের যে ব্যুরোক্রেটিক যে সিস্টেম, আমাদের ব্যুরোক্রেটিক সিস্টেম আসলে ওইরকম, মানে একটা সিস্টেমটা এরকম যে সংকীর্ণ। তো মানে অনেক বড় কিছু ভাবতে পারে না, অনেক বড় কিছু চিন্তা করতে পারে না। তো 3বার বলছে, এর মানে সে 30% চিন্তা করছে। হুম, ছোট লোকি কারবার আর কি, যে 30% চিন্তা করছে। বড় লোকি কারবার হলে কি করতো, আচ্ছা মনে করতো যে আচ্ছা 300% বাড়াইতে হবে মনে হয়। তো এটাই আর কি ব্যুরোক্রেটিক কালচার। আমাদের ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে তাদের ব্যুরোক্রেটিক কালচারটা সংকীর্ণতার কারণে, সংকীর্ণ মনের কারণে, মানুষগুলোর মধ্যে সংকীর্ণ মনতা কাজ করে, যার কারণে ওরা কি করতে পারে না, খুব বেশি একটা কোথাও যদি ইনভেস্টমেন্ট বাড়াইতে হয় সেক্ষেত্রে ওরা অল্প অল্প করে বাড়াইতে হয়,
10%, 5% এরকম বাড়াইতে হয়, আবার যদি কমাইতে হয় সেক্ষেত্রে 5-10% করে কমায়। মানে খুব বেশি তারা ডেভিয়েট করেন, করতে চায় না। এটা হচ্ছে ব্যুরোক্রেটিক কালচারের কারণে। So, এই ব্যুরোক্রেটিক কালচারটাকেও বলা হচ্ছে ইনস্টিটিউশনাল রিজিডিটি। এরপরে হচ্ছে মেল ডোমিনেটেড সোসাইটি অর কালচার। আমাদের যে সোসাইটি, আমাদের সোসাইটিতে হচ্ছে কি মেল ডোমিনেট, মানে মেল ডোমিনেট করে, মেলরা ডোমিনেট করে। তো এটা যদি এটা ফ্লেক্সিবল বলতাম, তখন যখন হচ্ছে কোনো ডোমিনেশন না থাকতো, মেল ফিমেল সবাই যদি সমান থাকতো, সেখানে সেক্ষেত্রে আমরা এটাকে বলতাম যে মেল ডোমিনেটেড ব্যালেন্সড সোসাইটি বলতাম। তো যেহেতু এখানে মেল ডোমিনেট করে সোসাইটিটাকে, সো এটাকে বলা হচ্ছে ইনস্টিটিউশনাল রিজিডিটি। তো এটা একটা সমস্যা। এটার কারণে আমাদের বিভিন্ন দিকে আমাদের প্রোডাকশন বাড়তেছে না, আমাদের বিভিন্ন লস হচ্ছে, শুধু মহিলার যেহেতু ডোমিনেট করার জন্য। এরপরে 5 নম্বর হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং। সো ফ্যামিলি প্ল্যানিং এ বলছে যে ফ্যামিলি প্ল্যানিং হচ্ছে গুড, বাট উই ক্যানট ডু ইট বিকজ অফ এনি সুপারস্টিশনস or রিলিজিয়াস অব্লিগেশনস। তো রিলিজিয়াস আমাদের বিভিন্ন অব্লিগেশনস আছে, সেটার কারণে ফ্যামিলি প্ল্যানিংটা করা সম্ভব হয় না। তো এটাও একটা ইনস্টিটিউশনাল রিজিডিটি। এরপরে আসতেছে এডুকেশনাল সিস্টেম। আমাদের যে এডুকেশনাল সিস্টেম, সেটা আসলে খুব বেশি একটা ভালো না। এটা ব্রিটিশ থেকে আসছে, ব্রিটিশ থেকে ইনহেরিটেড। আমাদের জন্য কোনটা ভালো সেটা আমরা জানি না, বা জানলেও আমরা সেটাকে ডেভেলপ করতে পারিনি। তো যে আমাদের এডুকেশন সিস্টেমটাতে ঝামেলা আছে, এই ঝামেলাটা হচ্ছে আমাদের জন্য একটা ইনস্টিটিউশনাল রিজিডিটি। তো এখানে এটা লিখছে দ্য এডুকেশনাল সিস্টেম দ্যাট উই হ্যাভ ইনহেরিটেড, আমরা এটা পাইছি, ইজ দ্য কলোনিয়াল এডুকেশনাল সিস্টেম। কলোনিয়াল এডুকেশন সিস্টেম থেকে আমরা এটা পাইছি। সো আমরা চাইলে এটাকে নিজেদের মতো করে মডার্নাইজ করতে পারি নাই। আমরা এটাকে আমরা নিজেদের মতো করে মডার্নাইজ করিনি, ঠিক আছে। সো এটাকে ইমপ্রুভ করারও ট্রাই করি নাই। সো এই সিস্টেমটা ভালো সিস্টেম আমাদের জন্য আর রইলো না। সো এটা হচ্ছে একটা ইনস্টিটিউশনাল রিজিডিটি। এরপরে তাহলে এই পর্যন্ত একটা কোয়েশ্চেন শেষ হইলো যে ইনস্টিটিউশনাল রিজিডিটি কি এবং তার এক্সাম্পল গুলা কি। খুবই সুন্দর একটা কোয়েশ্চেন, আসার মতো, ঠিক আছে। এরপরে এগ্রিকালচারাল সাবসিডি, আমরা যেটা একটু আগে আলোচনা করছিলাম এগ্রিকালচারাল সাবসিডি নিয়ে, সেটা নিয়ে আবার একটু কথাবার্তা বলছে, কিছু নিউমেরিক্যাল ফিগার আনছে। এটা নেক্সট নেক্সট লেকচার